তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে ক্লাসে আমি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আমি সরাসরি প্রশ্নের আলোচনায় চলে যাচ্ছি, তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটি রয়েছে, স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি লেখো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটা খুব সহজ সরলভাবে লেখা আছে, তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না, পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা অল্প অল্প করে মুখস্থ করো, না দেখে দেখে লেখার চেষ্টা করো। অবশ্যই পরীক্ষায় যদি প্রশ্নটা আসে অবশ্যই লিখে আসতে পারবে। এবার নোটসটা তোমরা বুঝে নাও। উত্তর: স্বাধীনতা ব্যক্তি জীবনের অমূল্য সম্পদ, কিন্তু দেখা যায় শাসকরা নিজেদের স্বার্থে মানুষের স্বাধীনতা ও অধিকারের ওপর হস্তক্ষেপ করে। কথায় বলে লঙ্কায় গেলে রাবণ হয়, গদিতে বসলে অত্যাচারের নেশা জাগে। এই অশুভ শক্তির হাত থেকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য রক্ষা কবচ থাকা চাই। কয়েকটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ নিম্নে আলোচিত হলো, বা স্বাধীনতার রক্ষা কবচগুলি নিম্নে আলোচনা করা হলো। এরপর তোমরা দেখে নাও প্রথম পয়েন্ট আমি কি লিখেছি। প্রথম পয়েন্ট বা প্রথম রক্ষা কবচ হলো মৌলিক অধিকারের স্বীকৃতি। এই পয়েন্টের ব্যাখ্যাটা তোমরা বুঝে নাও। লিখিত সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি থাকলে জনগণ জানতে পারবে তাদের কি কি অধিকার আছে। সরকারের তখন সেগুলিকে উপেক্ষা করতে পারবে না। সরকার কি তখন এই অধিকারগুলিকে উপেক্ষা করতে পারবে না। যদি সংবিধানে লেখা থাকে এবং সেই কোনো মৌলিক অধিকারগুলি অর্থাৎ মৌলিক অধিকারগুলি সংবিধানে যদি লিপিবদ্ধ করা থাকে, সেক্ষেত্রে জনগণ সচেতন থাকবে তাই সেই অধিকার সম্পর্কে, এবং সরকারও সচেতন থাকবে সেই অধিকার পালনে। অর্থাৎ বোঝা গেল এই বিষয়টা। এর পরবর্তী নোটটি দেখে নাও। সেই সঙ্গে অধিকার ভঙ্গের ক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থা থাকা যায়। এরপর খ অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট দেখতে পাচ্ছ আইনের অনুশাসন। আইনের অনুশাসনের অর্থ হলো আইনের স্থান সকলের উপর। তাই আইনের চোখে যতক্ষণ না কেউ দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ কেউ খেয়াল খুশি মতো শাস্তি দিতে পারে না। কেউ যদি ধরো কেউ চুরি করেছে, কেউ কোনো জিনিস ধরো চুরি করেছে, ধরো কেউ কারো সোনার গয়না চুরি করলো, বা কারোর কেউ কোনো দামি জিনিস কেউ চুরি করেছে, সে চুরি করেছে যতক্ষণ না সেই প্রমাণ পাচ্ছে ততক্ষণ কিন্তু কোনো ব্যক্তি তাকে শাস্তি দিতে পারে না। যতক্ষণ না আমিও একটা অনুমান করলাম যে ও করতে পারে, তাকে শাস্তি দেব, তাকে পুলিশের হেফাজতে রাখতে পারে না কোনো পুলিশ তাকে আদালতে তাকে হেফাজতে রাখতে পারে না। তাকে অবশ্যই তার জন্য উপযুক্ত প্রমাণ রাখতে হবে, এভিডেন্স থাকতে হবে অবশ্যই, তবে সেই কিন্তু অপরাধী শাস্তি পাবে। তাছাড়া সকলের বিচার একই আইনে একই আদালতে হবে। ব্রিটেনে এটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হিসেবে স্বীকৃত। অর্থাৎ কেউ যদি সাধারণ মানুষ যে দোষ করবে তার বিচারও যেই আদালতে হবে, আর কেউ হচ্ছে ধনী পরিবারের ছেলে মেয়ে কেউ কোনো যদি খারাপ কাজ করে তারও কিন্তু বিচার সেই একই আদালতে হবে। অর্থাৎ বোঝা গেল। এরপর গ অর্থাৎ 3 নম্বর পয়েন্টটি বুঝে নাও। বিচার বিভাগীয় স্বাধীনতা। এই পয়েন্টের ব্যাখ্যাটা তোমরা দেখে নেবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করলে স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করলে কি, বিচার বিভাগ যখনই স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে, অর্থাৎ কারো অধীনে নয়, নিরপেক্ষভাবে কাজ করবে, তখন কিন্তু স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ন্যায়ের পথে চলবে। সকলের বা সরকার সংযত হয়ে চলবে। তখন কি হবে, সরকার সংযত হয়ে চলবে। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করলে তখন কিন্তু সরকার সংযত হয়ে থাকবে বা সংযত হয়ে চলবে, কারণ ন্যায় বিচারের প্রতি গুরুত্ব দেবে বিচার বিভাগ। এরপর ঘ অর্থাৎ 4 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ ক্ষমতার পৃথকীকরণ
বা ক্ষমতা স্বতন্ত্রীকরণও তোমরা লিখতে পারো, কারণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ আর পৃথকীকরণ একই জিনিস। এই পয়েন্টের ব্যাখ্যাটা তোমরা বুঝে নাও। ফরাসি দার্শনিক মন্তেস্কু হবে এটা তোমাদের টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু খাতায় ঠিক করে নেবে লেখার সময়, এটা মন্তেস্কু লিখবে। ফরাসি দার্শনিক মন্তেস্কু ক্ষমতার স্বতন্ত্রীকরণকে স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন। ফরাসি দার্শনিক মন্তেস্কুকে ক্ষমতা পৃথকীকরণ বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে স্বাধীনতার শ্রেষ্ঠ বা প্রধান রক্ষা কবচ বলে মনে করেছেন। এই নীতির অর্থ হলো সরকারের 3টি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, তারা স্বাধীনভাবে কাজ করবে। অর্থাৎ সরকারের যে 3টি বিভাগ রয়েছে এই শাসন কাঠামোর, এই সরকারের যে 3টি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করবে এবং প্রত্যেকটা বিভাগই কিন্তু স্বাধীনভাবে কাজ করবে। এই এক বিভাগ অন্যের কাজ করবে না। অর্থাৎ একটা ধরো শাসন বিভাগ বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, বা আইন বিভাগ কখনোই বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এক বিভাগ অন্য বিভাগের নিয়ন্ত্রণ করবে না। অর্থাৎ পয়েন্টটা বুঝতে পারলে? কারণ একজনের হাতে সব ক্ষমতা থাকলে স্বৈরাচারী হয়ে উঠবে। অর্থাৎ একজনের হাতেই যদি সব ক্ষমতা অর্পণ করে দেওয়া হয়, সে কিন্তু স্বৈরাচারী হয়ে উঠবে। তোমাদের এটা পয়েন্টটা বোঝার সুবিধার্থে বলি, ধরো কোনো মন্ত্রী একই আসনে বহু বছর বসে আসছে, কয়েকবার ভোটে নির্বাচনের পর, ধরো তোমাদের পাড়ার পঞ্চায়েত নির্বাচনে যে প্রার্থী পঞ্চায়েত হয়েছেন, তিনি ধরো 2বার পরপর একইভাবে নির্বাচন হয়েছেন, অর্থাৎ তোমাদের গ্রামে তিনিই আবার পঞ্চায়েত হয়েছেন 2বার। তখন কি হবে? আবার যদি পঞ্চায়েত নির্বাচন হয়, আবার যদি তাকেই তোমরা ভোট দাও, তখন কি হবে? তিনি আবার পঞ্চায়েত হিসাবে নির্বাচিত হবেন। তখন কি হবে? তিনি স্বৈরাচারী হয়ে উঠবেন, কারণ তার কাছে তো ক্ষমতা আছে, সেই প্রার্থীর কাছে ক্ষমতা আছে, তিনি সেই ক্ষমতার অপব্যবহার করতে চাইবেন। বোঝা গেল পয়েন্টটা, আশা করি। এরপর পরবর্তী পয়েন্ট, তোমরা শক্তিশালী বিরোধী দল, এই পয়েন্টের ব্যাখ্যাটা বুঝে নাও। অধ্যাপক বার্কার বলেছেন, শক্তিশালী বিরোধী দল থাকলে সরকারের স্বৈরাচারী কাজকর্মের বিরুদ্ধে তারা সমালোচনা করে জনগণকে সতর্ক করে দিতে পারে। ব্রিটেনে বিরোধী দলকে স্বাধীনতার পৃথক বলে মনে করা হয়, প্রতীক বলে মনে করা হয়। ব্রিটেনে বিরোধী দলকে স্বাধীনতার প্রতীক বলে মনে করা হয়। এই লাইনটা তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবে, এমনকি তোমরা লিখে দিতে পারো যে উদাহরণস্বরূপ ব্রিটেনে বিরোধী দলকে স্বাধীনতার প্রতীক বলে মনে করা হয়। অর্থাৎ কি? ধরো তুমি পরীক্ষায় প্রতি বছর ভালো ফলাফল লাভ করো, অর্থাৎ পরীক্ষায় প্রতি বছর ভালো রেজাল্ট করো, তুমি ভালো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। দেখবে তোমার কোনো একটা বন্ধু খুব একটা ভালো পড়াশোনা করে না, তাকে সবসময় নিন্দার চোখে দেখে, তার ছেলের চোখে দেখে, এই ভালো পড়াশোনা করে না, সারাক্ষণ এই ঘুরে ঘুরে বেড়ায়, সারাক্ষণ খেলার মাঠ, এইসব টিভি ফোন এসব নিয়ে ব্যস্ত, কখনোই সে ভালো পড়াশোনা করবে কী করে, ভালো পড়াশোনা করতে পারছে না, ওই জন্যে তাকে বিভিন্নভাবে তাচ্ছিল্যের চোখে সাধারণ মানুষেরা দেখছে বা তার বন্ধুরা দেখছে। যে তখন সে কী করছে, হঠাৎ যদি ভালো রেজাল্ট করে, যে তাহলে তার প্রতিক্রিয়াস্বরূপ আমাকেও, তাহলে সে যদি ভাবে যে আমাকেও ভালো রেজাল্ট করতে হবে, আমাকেও ভালো দেখাতে হবে, আমি ভালো রেজাল্ট করতে পারবই, তখন কি হবে? অর্থাৎ সে তো তখন কম্পিটিটর হিসেবে দেখছি, তোমরা একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের কিন্তু কম্পিটিটর, অর্থাৎ এখানে কিন্তু বিরোধী দল হিসেবে কাজ করছে। তোমরা এটা বোঝার সুবিধার্থে আমি বললাম কথাটা, এখানে বিপরীত পক্ষ হিসেবে কাজ করছে। এর পরবর্তী পয়েন্ট, অর্থাৎ 4 নম্বর পয়েন্টটা দেখে নাও, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ পয়েন্টটার ব্যাখ্যাটা বুঝে নাও। আমি কি লিখেছি তোমরা দেখে নাও। রাষ্ট্রে একটি জায়গায় ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে স্বায়ত্তশাসনের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করলে স্বাধীনতা রক্ষা পাবে। অধ্যাপক ল্যাস্কি যথার্থই বলেছেন, যে রাষ্ট্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, সেখানে স্বাধীনতা থাকতে পারে না। অর্থাৎ যে রাষ্ট্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে, যে রাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত ক্ষমতায় অর্পণ করে দিচ্ছে জনসাধারণ,
সেই রাজ্যের কখনোই স্বাধীনতা থাকতে পারে না, অর্থাৎ সেখানে স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। এরপর তোমাদের একটা উপসংহার বা মূল্যায়ন লিখতে হয়। আমি মূল্যায়ন লিখেছি, তোমরা বুঝে নাও মূল্যায়নটা কী। উপরিউক্ত ব্যবস্থাগুলি স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষা কবচ নয়। স্বাধীনতাকে রক্ষা করতে গেলে জনগণকে জাগ্রত ও সচেতন থাকতে হবে। জনগণ যদি ঘুমিয়ে থাকে তাহলে স্বৈরাচারী শাসন তাদের স্বাধীনতাকে হরণ করবে, অর্থাৎ সেই স্বৈরাচারী শাসন কী করবে? জনগণের স্বাধীনতা হরণ করবে। কেন? জনগণ এখানে তোমরা দেখতে পাচ্ছ, জনগণ যদি ঘুমিয়ে থাকে, অর্থাৎ জনগণ যদি কোনো কিছুর প্রতিবাদ না করে, ভালো জিনিস হচ্ছে ঠিক আছে, কিন্তু জনগণ যদি কোনো একটা খারাপ জিনিস করছে সরকারের, তোমরা বুঝতে পারছো, জনগণ যদি বুঝতে পারে যে খারাপ কাজ করছে এই সরকার, তখন তার প্রতিবাদ জানাতে হবে। প্রতিবাদের ভাষা যদি না থাকে জনগণের মধ্যে, সেই কখনোই স্বৈরাচারী শাসন পরিণত হবে, সেই শাসন স্বৈরাচারী হয়ে উঠবে। আর স্বাধীনতা তখন কি হরণ করবে? স্বাধীনতা তো হরণ করছে। এরপর বুঝতে পারলে আশা করি। কিন্তু তারা যদি সচেতন থাকে তাহলে কেউ সহজে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। যে ব্যাপারটা বললাম, যে কখনোই যদি জনগণ যদি সচেতন থাকে, অবশ্যই কখনোই জনগণ যদি প্রতিবাদ জানায় কোনো খারাপ কাজে, জনগণ যদি প্রতিবাদ জানায় কোনো বেআইনি কার্যকলাপে, তখন কিন্তু সরকার সচেতন হবে, স্বাধীনতা তখন আর হরণ হবে না, অর্থাৎ স্বাধীনতা কিন্তু ক্ষুণ্ণ হবে না, স্বাধীনতা রক্ষা পাবে, স্বাধীনতার হস্তক্ষেপ করতে পারবে না, অর্থাৎ বুঝতে পারলে তখন স্বাধীনতার কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। তাই গ্রিক দার্শনিক পেরিক্লিস কি বলছেন? চিরন্তন সতর্কতাই হলো স্বাধীনতার মূল্য। এই ছিল আজকের ক্লাসের একটি 6 নম্বরের বড় প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে এই নোটসটা ভালোভাবে বুঝতে পারে, নোটসটা তাদের মধ্যে পৌঁছায়, তারা পরীক্ষার জন্য তৈরি করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।